হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু দীপস একাডেমি অফ এক্সিলেন্স। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 9 দ্য নর্থ শিপ, রিটেন বাই ফিলিপ লার্কিন। তো মূল টেক্সট শুরু করার আগে আমরা ফিলিপ আর্থার লার্কিন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। ফিলিপ আর্থার লার্কিন 1922 টু 1985, অর্থাৎ উনি 1922 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1985 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন রিনাউন্ড, এই রিনাউন্ড কথার অর্থ খুব জনপ্রিয়, পপুলার। ইংলিশ পোয়েট কথার অর্থ ইংরেজি সাহিত্যের কবি। অ্যান্ড নোভেলিস্ট। নোভেল মানে কি জানি আমরা, উপন্যাস। তাহলে নোভেলিস্ট মানে যিনি উপন্যাস লেখেন তাকে বলা হয় নোভেলিস্ট। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। ফার্স্ট বুক অফ পোয়েট্রি মানে প্রথম কবিতার সংকলন। তো তার প্রথম কবিতার সংকলন ছিল দ্য নর্থ শিপ, ফলোড বাই 2 নোভেলস। এবং পরপর তিনি আরও 2টো নোভেল তিনি কিন্তু উপন্যাস তিনি লিখেছিলেন। সেগুলো কি কি একটু দেখে নিই আমরা। জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Weddings and High Windows. তার অর্থ হচ্ছে হি কেম টু প্রমিনেন্স। এই প্রমিনেন্স কথার অর্থ হচ্ছে টু প্রমিনেন্স, তার মানে তিনি পরিচিতি লাভ করেছিলেন ইন 1955। মানে তিনি কিন্তু আগে অতটাও জনপ্রিয় ছিলেন না। 1955 খ্রিস্টাব্দে তিনি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন সমাজে বা দেশে। উইথ দ্য পাবলিকেশন প্রকাশের মধ্য দিয়ে, কি প্রকাশের মধ্য দিয়ে? অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, তার কবিতার দ্বিতীয় সংকলন প্রকাশের মধ্য দিয়ে। দ্য লেস ডিসিভড নাম কি ছিল তার? দ্য লেস ডিসিভড, ফলোড বাই, এর পরপর তিনি আরও লিখেছিলেন দ্য হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ, এইগুলি। He was offered the position of poet laureate in 1984 but he declined it. তাকে 1984 খ্রিস্টাব্দে পোয়েট লরেট খেতাবে ভূষিত করা হয়েছিল। পোয়েট লরেটটা একটু বলি কী জিনিস। এটা হচ্ছে ইংল্যান্ডের একটি বিশেষ উপাধি যা কবিদেরকে দেওয়া হয়, যারা খুব বিখ্যাত কবি হন তাদেরকে দেওয়া হয়, যাকে এক কথায় মনে রাখা যেতে পারে রাজকবি বলে। রাজকবি, পোয়েট লরেট মানে রাজকবি। তো তাকে সেই সম্মানে 1984 খ্রিস্টাব্দে ভূষিত করা হলেও কিন্তু হি ডিক্লাইন্ড ইট। ডিক্লাইন্ড ইট মানে তিনি এটি প্রত্যাহার করেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু সেই উপাধি গ্রহণ করেননি। পরের স্ট্যাঞ্জায় আমরা কবিতা সম্পর্কে একটা ধারণা অর্জন করব যে এটা কি বিষয়ে লেখা হয়েছে। দেখি। দিস পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটি বর্ণনা করে দ্য জার্নি, যাত্রা অফ 3 শিপস, 3টি জাহাজের যাত্রা। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস, যা 3টি আলাদা আলাদা গন্তব্যস্থলকে লক্ষ্য করে বা গন্তব্যস্থলের দিকে যার যাত্রা নির্ধারিত। হেড টু কথার মানে এটাই। হোয়াইল 2 শিপস রিটার্ন ব্যাক, যখন 2টো জাহাজ ফিরে আসে। 1 প্রেসেস ফরওয়ার্ড, একটি জাহাজ। প্রেসেস ফরওয়ার্ড মানে কি? সেটি খুব প্রেসেস ফরওয়ার্ড মানে কি? খুব মনের জোরের সাথে আমরা বলতে পারি, বা খুব একটা হচ্ছে মোটিভেশনের সাথে বা নিজের চেষ্টায় এগিয়ে যায়, আরও সামনের দিকে এগিয়ে যায়। অ্যান্ড ফেসেস, এবং সম্মুখীন হয় পেরিলস। পেরিলস কথার অর্থ হলো বিপদ, বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হয়। টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, এর যে দীর্ঘ একটা যাত্রা, সেই যাত্রাকে চালিয়ে যেতে তার সামনে অনেক ধরনের বাধা বিপত্তি ইত্যাদি আসতে থাকে। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্ট্রাকলস। এটা প্রায় আমরা বলতে পারি এটি প্রায় একটি প্রতীক হিসাবে, একটা প্রতীক অফ অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কি? অদম্য আকাঙ্ক্ষা, আমাকে কোনো কিছু পেতে হবে, আমাকে কোনো কিছু করতে হবে, আমাকে সেই জায়গাটায় পৌঁছতেই হবে। 2টো জাহাজ ফিরে আসছে কি? নিশ্চয়ই তাদের মধ্যে সেই রকম একটা মনোবল নেই যে এগিয়ে যাওয়ার। সমস্ত বাধা একটা বাধা বিপত্তি পেয়ে তারা কিন্তু পিছু হটে গেছে। কিন্তু এই যে জাহাজটা, যার কথা আমরা এখন জানছি, এ কিন্তু কোনো কিছুকে মানছে না। এর লক্ষ্য তার গন্তব্যস্থলে পৌঁছানো। সে কিন্তু তার নিজের, বলতে গেলে আমি বলতে পারি এখানে মনের জোরে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ওভারকামস,
ওভারকাম মানে কি অতিক্রম করা, যা অতিক্রম করছে অল অবস্ট্রাকলস মানে সমস্ত ধরনের বাধা, সমস্ত ধরনের বিপত্তি। এবার আমরা মূল পোয়েমের মধ্যে প্রবেশ করছি। তো ফার্স্ট স্ট্যাঞ্জা, ফার্স্ট লাইন, আই স 3 ships গো সেলিং বাই। আমি দেখলাম 3টি জাহাজ তারা চলাচল করছে। গো সেলিং বাই মানে চলাচল করছে। কোথায় চলাচল করছে? ওভার দ্য সি, সমুদ্রের ওপরে। দ্য লিফটিং সি, আচ্ছা লিফট কথার মানে কি? লিফট মানে আমরা কি বুঝি? লিফট মানে আমরা বুঝি ওপরে ওঠা, তাই তো? তো লিফটিং সি মানে এই যে জলটা, সমুদ্রের যে জল সেটা একটু ফুলে ফেঁপে ওঠা, মানে সমুদ্র যে একটা উত্তাল যে একটা অবস্থা, তাকেই বলা হচ্ছে লিফটিং। তো ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে, দ্য লিফটিং সি মানে ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড এবং দ্য উইন্ড রোজ, বাতাস উঠছে, ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। তার অর্থ কি? সমুদ্রে কিন্তু এই যে ঝড়ের একটা পরিবেশ কিন্তু সবসময় কম বেশি চলতে থাকে, কারণ আমরা দেখি যে সমুদ্রের পরিবেশটা কিন্তু খুব অল্প সময়ের জন্যই শান্ত থাকে। সমুদ্রের পরিবেশটা সাধারণত একটু মানে উত্তাল ধরনের হয়, ঠিক আছে? অর্থাৎ সকালের আকাশে বাতাস উঠছে, তার কারণ একটু হালকা ঝোড়ো হাওয়া টাইপের আর কি সকালের আকাশে সেটা উঠছে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, 3টি জাহাজের কথা। এখানে আমরা কটি জাহাজের কথা বলছি? এখানে আমরা 3টি জাহাজের কথা বলছি। তো সেই 3টির মধ্যে একটি জাহাজ, 3টির মধ্যে একটি জাহাজ, সেই জাহাজটা কি? সেই জাহাজটা একটা লং জার্নি মানে দীর্ঘ যাত্রার জন্য, সেই জাহাজটি একটি লং জার্নি মানে দীর্ঘ যাত্রার জন্য কিন্তু সেটি প্রস্তুত হয়ে আছে। রিগড মানে কি? তাকে সাজানো হয়েছে, তাকে প্রস্তুত করা হয়েছে। একটা জাহাজকে যখন সমস্ত ধরনের উপকরণ, মানে একটা দীর্ঘ যাত্রায় যাওয়ার জন্য জাহাজের মানে খুঁটিনাটি থেকে শুরু করে সমস্ত ধরনের বৃহৎ যা কিছু লাগে সমস্ত ধরনের উপকরণ দিয়ে সেই জাহাজটিকে কিন্তু সজ্জিত মানে তাকে সাজিয়ে তোলা হয়েছে, যাতে সে দীর্ঘ যাত্রায় জন্য একদম উপযুক্ত থাকে, ঠিক আছে? তারপর লাইন দেখো, দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট। তো প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরলো। টুয়ার্ডস কথার অর্থ কি? দিকে। টুয়ার্ডস দ্য ওয়েস্ট তার মানে প্রথম জাহাজটি কি হচ্ছে? সে পশ্চিম দিকে ঘুরলো। ওভার দ্য সি, সমুদ্রের ওপরে। দ্য রানিং সি তার মানে আমরা আরও একটি সমুদ্রকে দেখো যে কবি কীভাবে সমুদ্রের বিভিন্ন রূপ, সমুদ্রের বিভিন্ন অবস্থাকে বর্ণনা করছে। তিনি প্রথমে বললেন দ্য লিফটিং সি। লিফটিং সি কথার অর্থ হচ্ছে উত্তাল, ফুলে ফেঁপে ওঠা সমুদ্র। তিনি আবার বলছেন দ্য রানিং সি তার মানে চলমান যে সমুদ্র। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি। তার কথার অর্থ কি? যে অ্যান্ড বাই দ্য উইন্ড, এবং এই যে বাতাস, উইন্ড ওয়াজ অল পজেসড, ঠিক আছে? অল পজেসড কথার মানে কি? অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড মানে সমস্তটাই কি? সমস্তটাই বাতাসের অধীন ছিল। বাতাসের অধীন, বাতাসের দখলে মানে কি? একটা জাহাজ কিন্তু চলে এই বাতাসের গতিবেগের ওপরে নির্ভর করে, ঠিক আছে? অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, এবং যা একটি সমৃদ্ধ দেশের দিকে নিয়ে যায়। অর্থাৎ যে জাহাজটিকে সাজানো হয়েছিল সমস্ত কিছু উপকরণ দিয়ে, সেটি একটি ধনী দেশ বা একটি সমৃদ্ধশালী দেশে পৌঁছানোর জন্য তাকে প্রস্তুত করা হয়েছিল সমস্ত দিক দিয়ে, সমস্ত উপকরণ দিয়ে। নেক্সট, দ্য সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় জাহাজটি টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে মোড় নিল মানে পূর্ব দিকে ঘুরল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য কোয়াকিং সি, কোয়াকিং কথার অর্থ কম্পমান। তাহলে এই যে জাহাজটা, এই যে দ্বিতীয় জাহাজটার ক্ষেত্রে কবি সমুদ্রকে আরও একটা রূপে বর্ণনা করলেন, সেটি হলো কি? সেটি হলো কোয়াকিং, কম্পমান সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং কি হলো? যে বাতাস এটিকে অনুসরণ করছিল। এখানে হান্টেড মানে কিন্তু তাড়া করছিল, অর্থাৎ এই জাহাজটিকে বাতাস তাড়া করছিল। লাইক এ বিস্ট মানে কি? একটা হিংস্র পশুর মতো, একটা হিংস্র জন্তু জানোয়ারের মতো বাতাস তাকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল। একটা হিংস্র জন্তু জানোয়ার যেমন একটি মানুষকে তাড়িয়ে নিয়ে যায়, মানুষটি যেরকম প্রাণপণে ছুটতে থাকে, তেমনই বাতাস কিন্তু সমুদ্রের মানে সেই জাহাজকে কিন্তু তাড়িয়ে নিয়ে যাচ্ছে। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, জাহাজ কিন্তু আর এগোতে পারলো না, বরং জাহাজ
নোঙর করতে বাধ্য হলো, মানে জাহাজ নোঙর ফেললো মানে কি, সে তার যাত্রা বন্ধ করলো। তো এইটাই কিন্তু আমরা এই প্যারার শেষে, আমরা এই স্ট্যান্ডার শেষে আমরা এটাই জানতে পারলাম। দেখো পরের স্ট্যান্ডে আমরা দেখছি দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটি ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। তৃতীয় জাহাজটি কোন দিকে চালিত হলো? উত্তর দিকে। তৃতীয় জাহাজটি উত্তরের দিকে চালিত হলো। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে, দ্য ডার্কেনিং সি। কবি আরও একটি উপমা দিলেন সমুদ্রকে, সেটি হলো ডার্কেনিং সি, মানে কি অন্ধকার, কালো অন্ধকার সমুদ্রের মধ্য দিয়ে। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু বাতাসের কোনো নিঃশ্বাস কিন্তু এলো না। নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, বাতাসের কোনো নিঃশ্বাস কিন্তু উৎপন্ন হলো না। তার মানে কি বাতাস কিন্তু আর নেই, ঠিক আছে, বাতাস কিন্তু আর সেখানে কোনো নেই। তো সেই পরিস্থিতিকেই এখানে বর্ণনা করা হচ্ছে, মানে একটা ঠিক ঝড় ওঠার পূর্বে আকাশে যখন কালো মেঘ ঘনিয়ে আসে, তখন চারিদিকটা যেমন থমথমে হয়ে যায়, চারিদিকটা যেমন একটা চুপচাপ হয়ে যায়, যেন কিছু একটা ঘনিয়ে আসতে চলেছে, একটা বড় বিপদ একটা ঘনিয়ে আসতে চলেছে, তার যে পূর্বাভাসটা যেভাবে দেয়, এখানেও কিন্তু আমরা তেমন একটা বর্ণনা পাচ্ছি। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রোস্টলি, এবং কি জাহাজের যে ডেক্সগুলো, মানে কি ওর যে পাটাতনগুলো, তো সেই পাটাতনগুলো শোন ফ্রোস্টলি, তার মানে কি সেগুলো তুষার জমে গিয়েছিল, এবং তুষার জমে সাদা তুষারে সেগুলো চকচক করছিল। দ্য নর্দার্ন স্কাই, উত্তরের আকাশ, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, যা প্রসারিত ছিল উঁচু এবং কালো। মানে কি উঁচু, মানে কি সমুদ্র, যেহেতু তোমরা যদি একটু কল্পনা করো মনে মনে, যে সমুদ্রের যে দিগন্ত রেখা, সমুদ্রের মধ্যে ধরো তুমি মাঝ সমুদ্রে আছো, সেখানে তুমি কি কোনো গাছপালা কি কিছু দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না। তো সমুদ্রের যে দিগন্ত রেখা আছে, মানে সমুদ্র আর আকাশ, সেই দুটোকে পৃথক করেছে যে একটা রেখা, তাকেই বলা হচ্ছে দিগন্ত রেখা। তো সেই দিগন্ত রেখা থেকে, দিগন্ত থেকে বিস্তৃত, কত উঁচুতে বিস্তৃত সেই আকাশটা। অ্যান্ড ব্ল্যাক মানে কি, তা কালো মেঘে আচ্ছন্ন, তা কালো মেঘে একেবারে ঢাকা আছে, মানে একটা দুর্যোগ আসন্ন, এমন একটা ইঙ্গিত কিন্তু সেই আকাশ বহন করছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, সেই গর্বিত নিষ্ফলা সমুদ্রের উপর দিয়ে। তার মানে জাহাজ চলছে কি একটা গর্বিত নিষ্ফলা সমুদ্রের উপরে। তার মানেটা কি? তো ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল, সেই গর্বিত নিষ্ফলা সমুদ্র মানে কি, আসলে সেই সমুদ্রের যে নির্মম এবং সমুদ্রের যে নিষ্ফল অবস্থা, তাকেই বোঝানো হয়েছে, যেখান দিয়ে কিছু হয় না, যা কোনো ধন্যাত্মক ইঙ্গিত বহন করছে না, বরং এক ঋণাত্মক ইঙ্গিত বহন করে, এই ধরনের অবস্থা। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, তার অর্থ কি? ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিকে যে জাহাজগুলি গিয়েছিল তারা ফিরে এলো, হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখে অথবা দুঃখে। বাট দ্য থার্ড, কিন্তু তৃতীয়টি, ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, সেটি অনেক বিস্তৃতভাবে এবং অনেক দূর পর্যন্ত গিয়েছিল, ইনটু অ্যান আনফরগিভিং সি। তো এই আনফরগিভিং কথার অর্থ হচ্ছে নিষ্ঠুর, যে ক্ষমা করে না তাকে বলা হয় আনফরগিভিং। তো নিষ্ঠুর সেই সমুদ্রের উপর দিয়ে, মানে বুঝতেই পারছো সমুদ্র নিষ্ঠুর, প্রচুর বাধা, প্রচুর বিপত্তি, কিন্তু তার মধ্য দিয়েও সে মাথা উঁচু করে মনের জোর নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। কে? সে হলো তৃতীয় জাহাজ, আন্ডারে ফায়ার স্পিলিং স্টার। ফায়ার স্পিলিং স্টার কথার অর্থ হলো, তার অর্থ সেই আগুন ঝরানো তারার নিচ দিয়ে। মানে কি একটু মনে করো জাস্ট, যে আকাশ থেকে উল্কা খসে পড়ছে, তারা খসে পড়ছে, জ্বলন্ত টুকরো, মানে জ্বলন্ত গ্রহাংশ, মানে জ্বলন্ত নক্ষত্রের যে অংশ, সেই সব খসে পড়ছে। মানে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সে বিলং করছিল দ্য থার্ড শিপ।
কিন্তু তবুও না, সে কিন্তু অপ্রতিরোধ্য, তাকে কেউ আটকাতে পারছে না, সে এগিয়ে চলেছে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। আবার সেই কথাটা বলছে যে এটা কিন্তু এটা তৈরি করা হয়েছিল একটা দীর্ঘ যাত্রার জন্য, এটা দীর্ঘ যাত্রার জন্যই কিন্তু এটি প্রস্তুত ছিল। তো এই হচ্ছে সম্পূর্ণ কবিতাটির বাংলা অর্থ। এবার আমরা কবিতাটিকে এমনভাবে সহজ করে বুঝবো যাতে আর তোমরা না ভুলে যাও কবিতাটার আসল বিষয়বস্তুটা। তাহলে দেখো, আমি খুব সহজে বাংলায় ব্যাপারটা ব্যাখ্যা করছি। তিনটে জাহাজ, হ্যাঁ, সেই তিনটে জাহাজ তারা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। তো একটা ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে চলছে, সকালের বাতাস উঠেছে। তো তারপরে এই তিনটে জাহাজকে কিন্তু কবি দেখছেন, কবি ফিলিপ আর্থার লার্কিন, তাঁর চোখে দেখা একটা ঘটনা, যেখানে প্রথম জাহাজটা, আচ্ছা প্রথম জাহাজে যাওয়ার আগে বলি যে এই তিনটে জাহাজের মধ্যে একটা জাহাজ, সেটা কত নম্বর জাহাজ এখন বলছে না, তো সে একটা জাহাজ কিন্তু খুব দীর্ঘ যাত্রার জন্য তাকে তৈরি করা হয়েছিল বা তাকে সাজানো হয়েছিল, ঠিক যেমন যুদ্ধ জাহাজকে রণসাজে সাজানো হয় না, ঠিক তেমনভাবেই তাকে সাজানো হয়েছিল। তো প্রথম জাহাজটা সেটা পশ্চিম দিকে মোড় নিয়েছিল বা ঘুরেছিল, এবং সেটা চলমান সমুদ্রের উপর দিয়ে বেশ চলছিল, এবং বাতাসের দ্বারা সেটা পুরো নিয়ন্ত্রিত ছিল। বাতাসের দ্বারা সমস্ত জাহাজই নিয়ন্ত্রিত থাকে, সেটা আমরা জানি। এবং সেটা মানে তার যাওয়ার কথা ছিল বা তাকে যেতে হয়েছিল কোথায়, একটা রিচ কান্ট্রি, মানে একটা সমৃদ্ধশীল দেশে। দ্বিতীয় জাহাজ কি হলো, দ্বিতীয় জাহাজ পূর্ব দিকে ঘুরলো একটা কম্পমান সমুদ্রের উপর দিয়ে, এবং বাতাস তাকে এমনভাবে তাড়া করলো যে সে নোঙর করতে বাধ্য হলো এবং তার গতিপথ কিন্তু আটকে দিল আর কি। তারপর আমরা দেখেছি তৃতীয় জাহাজের কথা। তো এই তৃতীয় যে জাহাজটা, এটা কিন্তু উত্তর দিকে ঘুরেছিল একটা ঘন কালো সমুদ্রের উপর দিয়ে। ঠিক ঝড় আসার আগে আকাশের পরিস্থিতি যেমন হয় না, আমাদের এখানে আমরা যতটা দেখি সমুদ্রে কিন্তু মানে বিষয়টা আরও ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, মানে সমুদ্রে ঝড় ওঠার আগে একটা যে বিধ্বংসী আকাশ কালো মেঘে ঢেকে যায়, মানে একটা চরম ভয়াল পরিস্থিতি ঘটতে চলেছে এমনই তার একটা ইঙ্গিত দেয়। এবং সেই সমুদ্রে ঠিক দেখবে ঝড় আসার আগে কিন্তু বাতাস কিন্তু থেমে যায়, আকাশ কিন্তু চুপচাপ শান্ত হয়ে থাকে আর কেমন গম্ভীর হয়ে থাকে। সমুদ্রেও তার ব্যতিক্রম নয়, কোনো বাতাস নেই, এবং জাহাজের যে পাটাতনগুলো সেগুলো বরফ পড়েছে, এবং বরফ পড়ে না সেগুলো চকচক করছে। তো তৃতীয় জাহাজটি একটি কালো মেঘে ঢাকা আকাশের নিচ দিয়ে যাচ্ছে তৃতীয় জাহাজটি, এবং একটা অহংকারী, একটা নিষ্ফলা সমুদ্রের উপর দিয়ে সে এগোচ্ছে, যার কোনো ভালো দিক নেই, যার ঋণাত্মক দিক প্রবল। যে সমুদ্রের পূর্ব এবং পশ্চিম দিকে যে জাহাজগুলি গিয়েছিল তারা কিন্তু এবার ফিরে এলো, কেউ সুখে ফিরে এলো, কেউ দুঃখে ফিরে এলো, কিন্তু এই তৃতীয় জাহাজটি সে গেল বিস্তৃত এবং বহু দূরে একটা নিষ্ঠুর সমুদ্রের ওপর দিয়ে, একটা ক্ষমাহীন সমুদ্রের ওপর দিয়ে। সে প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করলো, তার প্রতি পদে পদে বিপদ, প্রতি পদে পদে বাধা, যেমন আকাশ থেকে জ্বলন্ত নক্ষত্রাংশ খসে পড়ছে। বুঝতে পারছো কেমন, কতটা কঠিন পরিস্থিতি? তবুও কিন্তু সে হার মানেনি, সে এগিয়ে যাচ্ছে। সে তার আপন ছন্দে, আপন গতিতে মনের জোর বজায় রেখে সে এগিয়ে চলেছে, কারণ এই জাহাজটাকে তো একটা দীর্ঘ যাত্রার জন্যই প্রস্তুত করা হয়েছিল। অর্থাৎ এখান থেকে আমরাও একটা শিক্ষা নিতে পারি যে আমরা আমাদের জীবনে যাই বাধা আসুক তার কিন্তু একটা সমাধান আমরাই বের করতে পারি। আমাদের মনোবল, আমাদের চেষ্টা কিন্তু সেই বাধাকে দূর করে দিতে পারে নিমেষেই। আমরা এগিয়ে যেতে পারি আমাদের সাফল্যের পথে। তো খুব সুন্দর একটি কবিতা, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ। আশা করছি তোমরা এর সম্পূর্ণ বিষয়বস্তুটা খুব সহজে এবং সংক্ষেপে বুঝতে পেরেছ। আমি অতিরিক্ত ব্যাখ্যায় গেলাম না, আমি অল্পের মধ্য দিয়েই তোমাদের সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে মনস্থ বা তোমাদেরকে বোঝানোর আমি চেষ্টা করলাম।
তো এর পরেও যদি কারো কোনোরূপ প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। দেখা হবে নেক্সট ক্লাসে আরও একটা নতুন লেসন নিয়ে। সবাই ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও, লাইফে ভালো কিছু করো। আজকের ক্লাস এই পর্যন্তই। বাই।